প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দাখিল নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দাবহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মোহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য শীর্ষক গদ্য রচনাটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আম, আজকে আমাদের আম, কিসের এই ক্লাসের শিখন ফলটা চলো জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের শিখন ফলটা আজকে জেনে নাও। শিখন ফল: বাংলার সংস্কৃতি ও লোক সংস্কৃতির পরিচয় দিতে পারবে, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমত্বের মনোভাব প্রকাশ করতে পারবে, পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিখন ফল আবার একটু জেনে নেই। বাংলার সংস্কৃতি ও লোক সংস্কৃতির পরিচয় দিতে পারবে, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমত্বের মনোভাব প্রকাশ করতে পারবে, পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা মূল আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, মোহাম্মদ শহীদুল্লাহ রচিত পল্লী সাহিত্য শীর্ষক গদ্য রচনা নিয়ে আমরা এখন আলোচনা করব। পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। শহরে যেরকম নামি দামি কি আছে, গায়ক আছে, বাজনা বাজনা বাদক আছে, নর্তকী আছে বা নর্তক আছে, এগুলো না থাকলেও, নাম করা এরকম গায়ক, বাদক এবং নর্তক না থাকলেও কিন্তু এর অভাব নেই, এটি বোঝানোর চেষ্টা করেছেন লেখক। চারদিকে কোকিল, কোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর ধ্বনি, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদোলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। শহরের অভাব কে পূর্ণ করে দিচ্ছে? বনের পাখির কলগান, পাতার মর্মর ধ্বনি, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, এগুলো কিসের অভাব পূর্ণ করে দিচ্ছে? বা শহরের বাদক, গায়ক এবং নর্তকের অভাব পূরণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। স্তরে স্তরে, পল্লীর প্রত্যেকটি স্তরে স্তরে কি ছড়িয়ে আছে? সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু, সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। গ্রামে পল্লীতে কত বড় সাহিত্যের উপকরণগুলো ছড়িয়ে আছে, এইগুলো আমরা টেরও পাই না। যেভাবে বায়ুর মধ্যে বসবাস করে আমরা বায়ুকে টের পাই না, দেখতে পাই না, অনুভব করি না। শ্রদ্ধেয় দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। পল্লী জননীর বুকের কোণে কি লুকিয়ে আছে? সাহিত্যের খনি লুকিয়ে আছে। এটা কে দেখিয়েছেন? ডক্টর দীনেশচন্দ্র সেন তার ময়মনসিংহ গীতিকা নামক সংগৃহীত সংকলনে, লোক সংকলনে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোমারুলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। ফরাসি দার্শনিক এবং লেখক তিনি পর্যন্ত কি হয়েছেন? তিনি পর্যন্ত মুগ্ধ হয়েছেন এই
ময়মনসিংহ গীতিকার এই মদিনা বিবির চরিত্রে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়তের মতো আরো কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছে। এই এই যে মদিনা বিবির সৌন্দর্য, মদিনা বিবির যে চরিত্র, সেই চরিত্র চিত্রায়ন করেছেন কে? মনসুর বয়তি। এর মতো অসংখ্য কবি লুকিয়ে আছেন কোথায়? পল্লীর পরতে পরতে লুকিয়ে আছেন, কিন্তু আমরা সেটা অন্বেষণ করি না, আমরা জানি না। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দিবে? এমন কোনো লোক নেই যে জগতের মাঝে তাদেরকে এমন খুঁজে খুঁজে, পল্লীতে পরতে পরতে খুঁজে খুঁজে, স্তরে স্তরে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে, এমন মনসুর বয়াতের মতো অনেক মনসুর বয়াতে যারা কি আছে, লুকায়িত অবস্থায় আছে, তাদেরকে তিনি বের করে করে তাদেরকে তাদের আত্ম গোপন থেকে কি করবেন? তাদেরকে প্রকাশ করবেন, তাদের বাইরে টেনে আসবেন, এমন জানাশোনা চেনাশোনা পরিচয় করিয়ে দিবেন। এমন ব্যক্তির বড় অভাব, এটি লেখক জানিয়েছেন। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। লেখক বলছেন যে এইরকম মনসুর বয়াতের মতো হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মনসুর বয়াতি লুকায়িত আছে। এই তাদের এই অচেনা কবিদের গাথা সংগ্রহ যদি সংগ্রহ করা যেত, তাহলে বাংলা সাহিত্য এত সমৃদ্ধ হতো যে যে বাংলার মুসলমান ও সাহিত্যে যে কত ধনী, সেটা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করত। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে এরকম কাজের জন্য, মহৎ কাজে যে উদ্যোগ হবে, এরকম লোকের বড় অভাব। এটি লেখক এখানে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লির মুখ সন্ধ্যাকালে যেমন কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি না কত মনোহর। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বুর্গি এলো দেশে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই যে কথাগুলো বলে বলে মা ছেলেদের শিশুদের ঘুমানাতো, এই এই যে কথাগুলো, এই কথাগুলো কত না মনোহর, কত না সুন্দর, কত না মধুর লাগতো। কত চমকপ্রদ আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। এই যে আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ এবং আলিবাবা ও 40 দস্যু প্রভৃতি বিখ্যাত যে উপন্যাসের যে চিত্রগুলো দেখতে পাওয়া যায়, সে তার চেয়ে কম হতো না আমাদের এই সংগ্রহগুলো যদি করা যেত। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আধুনিকতার আবরণে এই গ্রাম বাংলার যে ঐতিহ্য, মনোহর, মনোমুগ্ধ এবং হৃদয়ের তন্ত্রে তন্ত্রে যে কথাগুলো গেঁথে যেত, হৃদয়ের হৃদয়ের হৃদমন্দিরে যে কথাগুলো সুস্পষ্ট ভাবে হৃদয়কে উদ্বেলিত করত, সেই কথাগুলো কি আমরা কোথায় হারিয়ে ফেলেছি? বিস্তৃতির অতল গর্ভে এই আধুনিক শিক্ষার কর্মনাশার ফলে। এখনকার শিক্ষিত জননীর সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস লেইস ফ্রম শেক্সপিয়ার। তাদের কাছে কি শোনান? তাদের কাছে শোনান আরব উপন্যাসের কথা এবং শেক্সপিয়ারের গল্পের অনুবাদ করে তাদেরকে শোনান। তারা কিন্তু সেই পঙ্খিরাজের ঘোড়ার সেই কথা, রাজপুরীর ঘুমন্ত রাজকন্যার সেই কথা, রাখালের পিঠা গাছের কথা এখন আর কি করেন না, সন্তানদেরকে শোনান না। এই যে আমরা আধুনিকতার যাত্রা কলে পিষ্ট হয়ে আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলছি, এই কথাগুলো লেখক এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের সামনে। রূপ কথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ বন্ধন নুম করে দিচ্ছে। অর্থাৎ অতীতের সাথে আমাদের যে একটা ঐতিহ্য আছে, শত বছরের, হাজার বছরের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো আজকে লুপ হতে চলেছে এই আধুনিকতার
আধুনিকতার জাঁতাকলে পৃষ্ঠ হয়ে লেখক এটি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণে কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের জন্য অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনই ভাবে প্রচলিত আছে। আমাদের দেশে যেভাবে প্রচলিত আছে, বহির্বিশ্বেও সিংহল, সুমাত্রা, কম্বোডিয়া এই সমস্ত দেশে, পাক ভারত উপমহাদেশেও এইগুলো প্রচলিত আছে। এটা এটা আমরা দেখাতে পারতাম যদি আমাদের সমস্ত লোক কথাগুলো কি করা যেত, সংগৃহীত করা যেত। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনো হুবহু বা কিছু রূপান্তরিত ভাবে সেই উপকথাগুলো তার ছেলে পুলে বা নাতি পোতাকে শোনাচ্ছে। আমাদের এই কথাগুলো হুবহু হয়তোবা ইউরোপেও, এশিয়ার বাইরেও, ইউরোপেও এগুলো নাতি পোতাদেরকে শোনাচ্ছে, কিন্তু সেগুলো নবীন ভাবে এগুলো আমরা জানতেছি না এবং বুঝতেছি না। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? এরকম কে আছে? কারা আছে যে এই উপকথাগুলো সংগৃহীত করে এই ধ্বংসের হাত থেকে এই পল্লী সাহিত্যকে, এই পল্লীর নিবৃত্ত কুঞ্জ থেকে এই উপকথাগুলো সংগৃহীত করে সংরক্ষণ করবেন? ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। এই ফোকলোর সোসাইটির কাজই হচ্ছে কি করা, এই পল্লী সাহিত্যকে কি করা, এখানে সংরক্ষণ করা। তাদের কাজ হচ্ছে এই সব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এই প্রত্যেকটা দেশেই, আমেরিকা, ইউরোপের প্রত্যেকটা দেশেই এই সোসাইটি, এই সংস্থা আছে যে যারা পল্লী সাহিত্যকে কি করে, পল্লীর উপকথাগুলোকে সংগ্রহ করে বিভিন্ন দেশের সঙ্গে তারা মিলিয়ে দেখেন। এগুলো নৃতত্ত্ব মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। এগুলো কি, এগুলো নৃতত্ত্ব অর্থাৎ কি, যারা মানব সভ্যতার ক্রমবিকাশ, ইতিহাস বিষয়ক, বিজ্ঞান বিষয়ক পড়েন, তারা এগুলো সংগৃহীত করেন এবং সংরক্ষণ করেন এবং বিভিন্ন দেশের সঙ্গে সাদৃশ্য আছে কি, কতটুকু আছে সেগুলো নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করেন। শ্রীযুক্ত দক্ষিণারায়ণ মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়, বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকলন হতো না। লেখকের মতে যদি এই উপকথাগুলোকে সংগ্রহীত করা যেত, তাহলে শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সংগৃহীত যে ঠাকুরমার ঝুলি, এই যে ঠাকুরমার থলে যথেষ্ট নয়, এর সঙ্গে যদি আমাদের এই সমস্ত উপকথাগুলোকে যদি সংগৃহীত করা যেত, জড়ো করলে বিশ্বকোষেও কি হতো না, কয়েকটা অ্যালবাম লাগতো, তাও সংকলন হতো না। অথচ এটা আমরা করতে পারতাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। লেখক এটা বোঝানোর চেষ্টা করেছেন, গুরুত্বহীনতার কারণে আমাদের এই ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলতে হারিয়ে ফেলছি। আমরা শেক্সপিয়ারে পড়েছি, রাক্ষসদের বাধাবলী হচ্ছে ফি ফি ফু ফান স্মিল দ্য ব্লাড অফ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাও মাও খাও মানুষের গন্ধ পাও এই সাদৃশ্য হলো কোথা থেকে? তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? লেখক এখানে সুস্পষ্ট করে বলেছেন যে শেক্সপিয়ার যেখানে ইংরেজিতে যে ফান স্মিল ব্লাড অফ ব্রিটিশ ম্যান, এরা এই যে হাও মাও খাও মানুষের গন্ধ পাও, এই যে কথাগুলো, এই কথাগুলোর সঙ্গে এই শেক্সপিয়ারের বুলিগুলির সঙ্গে, রাক্ষসপুরীদের বুলিগুলির সঙ্গে হুবহু মিল দেখা যাচ্ছে। এই জন্য লেখক বলেছেন, তাহলে কি সাদা এবং কালো বাঙালি এবং ইংরেজ জাতির মধ্যে, পূর্বপুরুষদের মধ্যে কোনো সম্পর্কিত ছিল? যেহেতু তারাও মানুষ, অতএব হয়তো বা সম্পর্কিত ছিল। তাই এক এক জায়গায় এক এক ভাষায় এক এক রূপান্তরিত হয়ে এগুলো ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা আমাদের সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে আমরা এগুলোকে কদর করছি না। সে আজ কত দিনের কথা কে জানে, আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই অনেক দিন আগে থেকেই।
প্রবাদ বাক্য প্রচলিত আছে জনশ্রুতি হিসেবে, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না ছুঁই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এগুলো হচ্ছে প্রবাদ বাক্য। এইরকম আরো কত কি। তারপর ডাকের কথা তো আছেই, খনার বচন এবং ডাকের কথা তো আছেই। যেমন ধরুন, কলা রুয়ে না কেটু পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এই যে ডাকের কথা বা খনার বচন, এগুলো যুগ যুগ ধরে, শত বছর, হাজার বছরের ঐতিহ্যের কি বাঙালির যে ঐতিহ্য, সংস্কৃতির ইতিহাসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কথায় যেন মনে করিয়ে দেয়। এই কথাগুলো লেখক আমাদের এখানে তুলে ধরেছেন। প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভূ দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে। অর্থাৎ দেখে শুনে জেনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাই অনেকেই অর্জন করেছেন। এই এই শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এদের মধ্যে খুঁজে পাওয়া যায়। একটি জাতির কেমন ছিল, তার কালচার কেমন ছিল, সেইগুলো কিন্তু পল্লী সাহিত্য বিচার বিশ্লেষণ করলেই কিন্তু সেগুলো বোঝা যায়, বুঝতে পারা যায় সেই জাতির সেই প্রাচীন অবস্থান কেমন ছিল। সেই যুগের এই যে যুগ যুগ ধরে এই যে আমাদের দেশের পল্লী সাহিত্য যে স্তরে 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 যে উন্নীত হতে চলেছে এবং আজ এই আধুনিক রূপ পরিগ্রহ করেছে, এবং এর মূলে কিন্তু আমাদের সেই প্রাচীন সেই ঐতিহ্য, এবং এই ঐতিহ্যকে আমরা কিন্তু ভুলে যেতে চলেছি। অর্থাৎ আধুনিকতার জাতাকলে আমরা সেই লোক সংস্কৃতিকে হারাতে চলেছি। আমরা আজও বলি পিড়েই বসে পেরুর খবর, এই প্রবাদ বাক্যটি যেই সময়ের কথা মনে করিয়ে দেয়, তখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল, তখনকার সেই প্রবাদ হচ্ছে পিড়েই বসে পেরুর খবর। তাহলে আমরা বলতে পারি যে এই যে লোক সংস্কৃতি, গ্রামীণ যে সংস্কৃতি কালচার, এই কালচার কিন্তু আমাদের যুগ যুগ ধরে কিন্তু এই যে আমাদের ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে। এই জন্য একে লালন করা এবং একে সংরক্ষণ করে সযত্নে আহরণ করা আমাদের একান্ত কর্তব্য বলেই আমি মনে করি। আমি লেখকের সঙ্গে একমত। তারপর ধরুন ছড়ার কথা। কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে, এমনি তারা সমন্বয়ে সমস্বর ঝংকার দিয়ে উঠে, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। এই যে ধরুন ছড়া, এই ছড়া, তাহলে ছড়াগুলো কিন্তু একটা উপাদান। এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়ানি গান, সেই খোকাখুকির ছড়া, এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই, ছড়াও ক্রমে লুকে ভুলে যাচ্ছে, ছড়া ভুলে যাচ্ছে। কে এইগুলোকে বইয়ের খাতায় অমর করে রাখবে? লেখকের কথা হচ্ছে, এই যে বিলুপ্ত হতে চলেছে আমাদের পল্লী সাহিত্য, আমাদের প্রাচীন ঐতিহ্য, লোক সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য ব্যক্তি বিশেষের উদ্যোগের প্রয়োজন। এই উদ্যোগ সকলের প্রয়োজন, সকলের সোচ্চার হওয়া প্রয়োজন, যে আমাদের অতীত ঐতিহ্য এবং সংস্কৃতির সে ধারকই হচ্ছে পল্লী সাহিত্য, যাকে অবহেলা করলে জাতির ইতিহাস জানা যাবে না। জাতির প্রকৃত যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা অনেক দূরে অবস্থান করব। এখানে শুধু ছড়া কেন, খেলাধুলার না কত বাধা গদ আছে, যা বলি আমাদের এই দেশে। খেলাধুলার মধ্যে কিন্তু অনেক গদ আছে। মানে আমরা অনেক অনেক সময় খেলা নিয়ে বলি, যখন ফুটবল ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কবাডি খেলার খুব ধুম ছিল। কবাডি খেলার ধুম ছিল। সেই খেলার সঙ্গে কত না বাধা বলি ছেলেরা ব্যবহার করত। এক হাত বুল্লা, 12 হাত শিং, উড়ে যায় বুল্লা ধা তিন তিন। এগুলো হচ্ছে গদ, যেগুলো খেলার ছলে আমরা ব্যবহার করতাম। আমাদের আমাদের এই যে যে প্রজন্মের পূর্ব প্রজন্ম যারা ছিল, তারা কিন্তু এগুলো খেলার, আমরা হয়তো এখন ভুলতে বসেছি, কিন্তু এগুলো তারা ব্যবহার করতেন। এই গদগুলো, ছড়াগুলো তারা ব্যবহার করতেন। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব রূপ পাওয়ার উপক্রম হয়েছে। এখন বিদেশি খেলা যেগুলো আছে, সেগুলোর আধুনিকতায়
আধুনিক খেলার যাতা কইলে এগুলো কি হতে লুপ হতে চলেছে। কে এদের বাঁচিয়ে রাখবে? লেখক কিন্তু এখানে সন্দেহ পোষণ করেছেন, দ্বিধা সংকোচ প্রকাশ করেছেন যে এইগুলাকে সংগ্রহ না করলে একটা জাতির যে ইতিহাস, সেই ইতিহাস কি হবে? সঠিক যে ইতিহাস, সেই ইতিহাস ব্যাহত হবে। এইজন্য এগুলোকে কে রক্ষা করবে? এগুলো রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। তারপর ধরুন পল্লী গানের কথা। এ তো গেল এই ওই যাত্রার কথা। এবার আসলো পল্লী গানের কথা। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ। পল্লী সাহিত্যের যে সম্পদ, সেই সম্পদের মধ্যে এই গানগুলো হচ্ছে অমূল্য সম্পদ। পল্লীর প্রাচীন সম্পদ। এগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। বিদেশি খেলার সঙ্গে তাহলে কি হতেছে? পাল্লা দিয়ে কিন্তু আমাদের এগুলো রূপ পেতে চলেছে। এরপর পল্লী গানের কথা এসছে। পল্লী গানের মধ্যে আছে জারি গান, ভাটিয়ালি, রাখালি এবং মারফতি গান। তাহলে পল্লী গান যে কয়টি গানের কথা এখানে লেখক বলেছেন, একটি হচ্ছে জারি গান, একটি ভাটিয়ালি গান, একটি রাখালি এবং মারফতি। এই 4 প্রকার গানের কথায় পল্লী গানের কথা লেখক এখানে তুলে ধরেছেন। গানের এক অপূরত ভান্ডার পল্লী ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। ঘাটে মাঠে প্রত্যেক জায়গায় স্তরে স্তরে ছড়িয়ে আছে এই গানের ভান্ডার, অফুরন্ত ভান্ডার। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্ব জ্ঞান উতপ্রুত ভাবে জড়িয়ে আছে। এখানের মধ্যে কি আছে? এই গানে আছে প্রেম, আন্তরিকতা, আনন্দ, সৌন্দর্য, তত্ত্ব জ্ঞান উতপ্রুত ভাবে এই গানের মধ্যে জড়িয়ে আছে। শহরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর দেখায় না। লেখকের মতো হচ্ছে লোক সংস্কৃতির যে গানগুলো, আমাদের পল্লীর যে গানগুলো, প্রাচীন যে গানগুলো, সেই গানগুলো এখন আর এই যুগে চলছে না, তাই না? সেই এই নব্য যুগের নিষ্পেষণে যাতাকলে, আধুনিকতার যাতাকলে এখন এই গানগুলো ভদ্র সমাজে আর কি হচ্ছে না, চলছে না, হারিয়ে যাচ্ছে। এমনই তারা নেগলেক্ট করে চলেছে, মানে অবহেলা করে চলেছে। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এই যে গান, এই গানটির সঙ্গে আপনার শহরের গানের কোনো তুলনা হতে পারে? হৃদয়ের যে গভীরে আঘাত করে, সেই আমার ভিতরে যে আরেকজন আমি, সেই আমি কি বের করে আনে এই গান, এই মধুর কণ্ঠ, সুললিত কণ্ঠ, এর মর্মবাণী। কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য চেষ্টা হচ্ছে কি? লেখক এখানে বলছেন এগুলা সংগ্রহের জন্য কি হচ্ছে? চেষ্টা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে লোক সাহিত্য নিয়ে আলোচনা করলাম, সেটি হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। লোক সাহিত্য, উপমা, রূপকথা, প্রবাদ, প্রবচন, ডাকের কথা বা খনার বচন, ছড়া, তারপর হচ্ছে গদ এবং পল্লী গান। এগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। এগুলি হচ্ছে আমাদের পল্লী সাহিত্যের উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে রাখো, এগুলো কিন্তু পল্লী সাহিত্যের উপাদান। আমি আবার বলছি, এগুলো লোক সাহিত্য, উপকথা, রূপকথা, প্রবাদ, প্রবচন, ডাকের কথা বা খনার বচন, ছড়া, গদ, পল্লীর গান। এগুলো হচ্ছে এই পল্লী সাহিত্যের উপাদান। এইগুলি কিন্তু হচ্ছে পল্লী সাহিত্যের উপাদান এবং এগুলো পল্লীর প্রাচীন সম্পদ। এটি মনে রাখবে। এই পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। আমি পূর্বে বললাম যে ইতিপূর্বে আমরা যে আলোচনাগুলো করলাম, এই যে স্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম, উপাদানগুলো সম্পর্কে আলোচনা করলাম। এক হচ্ছে লোক সাহিত্য, উপকথা, হচ্ছে ময়মনসিংহ গীত, এগুলো লোক সাহিত্য। লোক সাহিত্য, উপকথা বা রূপকথা, প্রবাদ, প্রবচন, ডাকের কথা বা খনার বচন, ছড়া, গদ এবং পল্লী গান, এগুলো হচ্ছে আমাদের পল্লীর প্রাচীন সম্পদ। এগুলো হচ্ছে প্রাচীন সম্পদ, লোক সাহিত্যের প্রাচীন সম্পদ। সাহিত্যের ভান্ডারে দান করার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নেই। এবার আমরা পল্লীর নতুন সম্পদ নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা পল্লীর প্রাচীন সম্পদ নিয়ে আলোচনা করেছি, উপাদান নিয়ে আলোচনা করেছি। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার 15 আনা হচ্ছে শহরে সাহিত্য, সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য।
এই যে আজকাল আমাদের পল্লী সাহিত্য নামে যে সাহিত্য চালু আছে বা চলছে, লেখক এখানে বলছেন যে এই সাহিত্য আসলে প্রকৃতপক্ষে পল্লী সাহিত্য নয়, খাঁটি পল্লী সাহিত্য নয়, এগুলো হচ্ছে শহুরে সাহিত্য। অর্থাৎ এই সাহিত্যে শহরের আছে 16 আনার মধ্যে 15 আনা, আর 1 আনা হচ্ছে কি পল্লী সাহিত্য। কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে এই নাগরিক সাহিত্যকে, চালিয়ে দেওয়া হচ্ছে কি পল্লী সাহিত্য বলে। সে সাহিত্যে আছে রাজ রাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেওয়ার কথা। এইসব কথা নিয়েই গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। তাহলে তাহলে এই যে সাহিত্য, পল্লী সাহিত্যের কথা বলা হচ্ছে, এই সাহিত্যে কিন্তু রচিত হচ্ছে বাবু বিবিদের কথা নিয়ে, মোটর গাড়ির কথা নিয়ে, বিজলি বাতির কথা নিয়ে, সিনেমা থিয়েটার নিয়ে, চায়ের বাটিতে ফু দেওয়ার কথা নিয়ে। এতে এগুলো কি আদৌ আমাদের পল্লী সাহিত্যের কোন উপাদান? এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি কিন্তু লেখা হচ্ছে। লেখকের মতে পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুঠি মজুরের কোনো কথা তাতে ঠাঁই নাই। লেখক বলছেন যে এই যে যে পল্লী সাহিত্যের কথা বলে চালানো হচ্ছে শহরের সাহিত্য, এতে কি নেই পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুঠি মজুরের কোনো কথা এখানে ঠাঁই পায় না। তাদের কথা ঠাঁই পায় না, খুব একটা বেশি ঠাঁই পায় না। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে। এই যে যারা পল্লীতে বসবাস করছে, তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, ভালো মন্দ, পাপ পুণ্যের কথা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। মাথা ঘামানোর লোকের সংখ্যা অনেক কম, এবং এটি হচ্ছে আমাদের জন্য ভাববার বিষয়, এটি হচ্ছে আমাদের জন্য চিন্তার বিষয়। আমাদের বিশ্ববরেণ্য কবি সম্রাটও একবার এবার ফিরাও মুরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু চেষ্টা করেছিলেন, এই জন্য তিনি লিখেছিলেন এবার ফিরাও মোরে, কিন্তু তিনি পুরনো পথে আবার হাঁটলেন, ফিরে আসলেন নাগরিক সাহিত্যের কাছে। ধান গাছে তক্তা হয় কিনা এখন শহরের লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রহস্য বা রাজ্য। পাড়াগাঁয়ে কি চলছে সেগুলো কিন্তু শহরের মানুষ তার খবর রাখে না। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা, মানে একেবারে অসম্ভব অবাস্তবের মতো কথা। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন? পল্লীর মর্মকথা তারা কি করে জানবেন? পল্লীর মানুষের জীবন সংস্কৃতি সম্পর্কে যদি তাদের ধারণা না থাকে, তাহলে পল্লীর মর্মকথা তারা বুঝবেন কি দিয়ে? তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা কিভাবে ঘটাবেন? কি করেই বা তার মুখ ছবিখানি আঁকবেন? কিভাবে আঁকবেন সেই পল্লীর ছবি? আমাদের আজ দরকার হয়েছে শহরে সাহিত্যের বালাখারার পাশে গেও সাহিত্যের জুড়া বাংলা ঘর তুলতে। এখন আমাদের শহরের সাহিত্যের সাথে সাথে আমাদের গ্রামীণ যে সাহিত্য, পল্লী যে সাহিত্য, সেই সাহিত্যের জুড় বাংলা ঘর তুলতে হবে। এটি লেখকের মন্তব্য। এটি লেখক বলেছেন যে শহরের সাহিত্যের পাশাপাশি এক জায়গায় আমাদের কি করতে হবে, এই যে পল্লী সাহিত্যের যে প্রতিফলন, সেই প্রতিফলন শহরের সাহিত্যের এই পাশাপাশি ঘটাতে হবে। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। আজ মানুষ পল্লীর নিবৃত্ত গুঞ্জে সেই সরল সরল জীবন, সেই কোমল জীবন, সেই নরম জীবনে তার ফিরে যেতে যাচ্ছে। অনেক মানুষ তারা বুঝতে পেরেছে যে পল্লীকে ধারণ না করলে আমার জীবনের সিংহভাগ জীবনটাই যেন একটা অমূলক হয়ে যায়। কারণ এই পল্লীর সংস্কৃতির মধ্যেই রয়েছে এই বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্যের চেতনা। তাদের জন্য আমাদের কিছু গড়া গাথায় দরকার আছে। ইউরোপ আমেরিকায় আজ এই প্রোলেট্রেট সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে।
আমাদের দেশও পাবে। এই যে পল্লী সাহিত্য, এই সাহিত্য নিয়ে যে আলোচনা, এই আলোচনা এখন আমেরিকা ইউরোপে যেরকম হচ্ছে, আমাদের দেশেও কিন্তু এরকম আম আদর পাবে বলেও আম কি লেখক মনে করেন। কিন্তু কোথায় সে পল্লী কবির, পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি, শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন? লেখক এখানে সুন্দর একটি কথা বলেছেন যে এমন পল্লী কবি, এমন ঔপন্যাসিক, সাহিত্যিক, নিখুঁত সাহিত্যিকের কথা বলা, নিখুঁত ভাবে বলা হচ্ছে, নিখুঁত ভাবে এই পল্লীর প্রকৃতি, পল্লীর মানুষ, পল্লীর জীবন, পল্লীর কালচার নিয়ে নিখুঁত ভাবে এই শহরের চশমাটা চোখের সামনে তুলে ধরবেন, এমন কবি, সাহিত্যিক এবং ঔপন্যাসিকের কথা তিনি তুলে ধরেছেন, তাদের আহ্বান করেছেন। এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মধ্যে সকলেরই সাধারণ সম্পত্তি। পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। একক কোনো ব্যক্তির সম্পত্তি নেই। এই পল্লীর প্রকৃতি, এগুলো পল্লীর গাথা, এগুলো কোনো ব্যক্তি বিশেষের একজনের নয়, সকলের সম্পত্তি। এই সম্পত্তিটা হচ্ছে কি সকলের, তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। কোন হিন্দু বলতে পারবে না এটি আমার পল্লী সাহিত্য, আমার একার, কোন মুসলমান তা বলতে পারবে না। যেরূপ মাতৃস্তন্যের সন্তান মাতৃরই অধিকার, সেইরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানের সমান অধিকার। এই পল্লী সাহিত্যে হিন্দু এবং মুসলমান ভাইয়ের, সব ভাইয়েরই সকলেরই সমান অধিকার আছে, এটি লেখক তুলে ধরলেন। এক বিরাট সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো আছে। সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। ধ্বংসের পথে দাঁড়িয়েছে, সময় এবং রুচির কাছে দাঁড়িয়েছে পল্লী সাহিত্য। নেহাত সেকেলে পাড়া গায়ের লোক ছাড়া সেগুলো আর কেউ আদর করে না। এখন পাড়া গায়ের, অজু পাড়া গায়ের লোক ছাড়া এই সাহিত্যের কদর আর কেউ করে না। এটা যেন লেখকের যেমন একটা দ্বিধা, যেমন এমন একটা অভিযোগ মনে হয় যে তিনি তুলে ধরেছেন। কেন এটি আমাদের মধ্যে কেন হলো? এই যে আমাদের অবহেলা, এর কারণটা কি? এই কারণটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে, শিকড়ের মূলে আমাদেরকেই যেতে হবে। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকালে এগুলো আনন্দ উপভোগ উপদেশ বিলাত। এই সাহিত্যেই, এই উপকথায়, এই প্রবাদ প্রবচনে, এই ছড়া গদ এবং পল্লী সাহিত্যে, পল্লী গানে তাদের এই মনোভাব, তাদের এই উপদেশ কথাগুলো বিলাতেন, এরা সবাই বিলাতেন। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবে আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই পক্ষিকার, ফাঁকিবাজ বলে তিনি উল্লেখ করলেন। যে আমরা যদি আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে আমরা যদি লালন না করি, আমরা যদি কদর না করি, আমরা যদি সংরক্ষণ না করি, আমরা যদি সযত্নে আহরণ না করি, তাহলে এগুলি একদিন এই পল্লী সাহিত্য, এই লোক সাহিত্য সংস্কৃতি একদিন একদিন কি হবে? একদিন কালের গর্ভে যেমন মানুষ চিরতরে বিলীন হয়ে যায়, ঠিক এমনই ভাবে একদিন এই পল্লী সাহিত্য আমাদের জীবন থেকে বিলীন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ শহীদুল্লাহ, মোহাম্মদ শহীদুল্লাহ লেখা এই পল্লী সাহিত্য বিষয়ক যে শীর্ষক রচনাটি, সেই রচনার মূল যে বিষয়, সেই বিষয়টা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিখন ফল অনুযায়ী তোমরা এখন বিভিন্ন দিক থেকে এর বিশ্লেষণ, এর উপাদানগুলো এবং এই পল্লী সাহিত্য বিষয়ে তোমরা বিভিন্ন ধরনের মন্তব্য, মনোভাব প্রকাশ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে এবার আমরা এর এই পাঠগুলো নিয়ে
পর্যালোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার বিষয়ে আমরা পর্যালোচনা করব যে আমরা কি জানলাম। তার পূর্বে আমরা একটি বিষয় সম্পর্কে আরেকটু অবহিত হই যে আমাদের পল্লীর যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু আমাদের লোকসাহিত্য, রূপকথা, উপকথা, প্রবাদ, প্রবচন, ডাকের কথা বা খনার বচন, তারপর ছড়া, গদ এবং পল্লী গান। এই পল্লী গানের মধ্যে কিন্তু আবার 4 রকমের পল্লী গানের কথা লেখক এখানে তুলে ধরেছেন। তার মধ্যে হচ্ছে জারি, ভাটিয়ালি, রাখালি এবং মারিফতি। শিক্ষার্থীরা, পল্লী সাহিত্য বিষয়ক শীর্ষক রচনাটি লেখক যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমরা সেই লেখকের উপস্থাপন সেই বিষয়টিকে আমরা তুলে ধরেছি। আমার বিশ্বাস তোমরা এই পল্লী সাহিত্য বিষয়ক সম্পর্কিত যে কোনো বিষয়ে তোমরা এখন তোমরা এখন নিজেরাই এই বিষয়ে মন্তব্য, মনোভাব ব্যক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই উপাদান সম্পর্কেও তোমরা অবহিত হয়েছ। এখন আমরা এতক্ষণ যে পাঠ গ্রহণ করলাম, এখন আমরা এই পাঠ নিয়ে পর্যালোচনা করব। পাঠ পর্যালোচনা, বাংলার সংস্কৃতি ও লোক সংস্কৃতির পরিচয় দিতে পারলাম। বাংলার যে লোক সংস্কৃতি সেগুলার পরিচয় দিতে পারলাম, যেমন মনসুর বয়াতির ওই যে মদিনা, এইটা ডক্টর দীনের চন্দ্র সে সংগৃহীত করেছেন যে ময়মনসিংহ গীতিকার। এই যে লোক সাহিত্য সম্পর্কে আমরা জানলাম। লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। বাংলা সংস্কৃতি ঐতিহ্যের প্রতি মমত্বের মনোভাব প্রকাশ করতে পারলাম। এই লোক সংস্কৃতিগুলোকে আমাদের অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে এবং এর মর্মবেদনা উপলব্ধি করে আমরা মর্মবেদনাটা উপলব্ধি করতে পারবো যে এই হাজার বছরের যে আমাদের ঐতিহ্য, লোক সংস্কৃতি, এই লোক সংস্কৃতি আমাদের জীবনের এর প্রতিফলন ঘটানো বিশেষ প্রয়োজন। এই যে একটা দরদ, সেই দরদ এখন আমরা কিন্তু প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমরা যে আলোচনা করেছি যে বাংলা সংস্কৃতি ঐতিহ্যের প্রতি মমত্বের মনোভাব প্রকাশ করতে পারলো, আমরা কিন্তু এখন এর প্রতি মনোভাব প্রকাশ করতে পারবো। আচ্ছা, তারপর পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে জানলাম। পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদান, এই যে আমাদের যে রূপকথা, উপকথা, আমাদের প্রবাদ, প্রবচন, ছড়া, গদ, পল্লী গান, এগুলি হচ্ছে এর উপাদান। এই উপাদানগুলো সম্পর্কে আমরা জানলাম। যে শিক্ষার্থীরা, এখন আমরা এইগুলো নিয়ে মূল্যায়ন করব। মূল্যায়ন। আচ্ছা, পল্লী সাহিত্যের এই বিচিত্র সম্পদ ধরে রাখতে হলে আমাদের কি করা আবশ্যক? যে শিক্ষার্থীরা, পল্লী সাহিত্যের এই বিচিত্র সম্পদ ধরে রাখতে হলে আমাদের কি করা আবশ্যক? হ্যাঁ বলো। আমরা কিন্তু আলোচনা করেছি আমাদের কি করা উচিত। আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে এবং আমাদের সংরক্ষণ এবং এই পল্লী সাহিত্য আমাদের কি করতে হবে? সংরক্ষণ এবং সযত্নে আহরণ করা হচ্ছে আবশ্যক। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, পল্লী সাহিত্যের দুটি উপাদানের নাম বলো। আমরা কিন্তু কতগুলো উপাদান নিয়ে আলোচনা করেছি? হ্যাঁ, দুটি উপাদান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রবাদ, প্রবচন, একটা বলো ছড়া। হ্যাঁ, দুটি উপাদান, প্রবাদ, প্রবচন, ছড়া। কোন সাহিত্য হিন্দু মুসলিম সকল সন্তানেরই সমান অধিকার? কোন সাহিত্য হিন্দু মুসলিম সকল সন্তানেরই কি সমান অধিকার? ইয়েস, হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। পল্লী সাহিত্য। এই পল্লী সাহিত্যে হিন্দু এবং মুসলমান সকল ভাইয়েরই কি সমান অধিকার। সাহিত্য শীর্ষক রচনায়, পল্লী সাহিত্য শীর্ষক রচনায় কত প্রকার পল্লী গানের কথা বলা হয়েছে আমরা আলোচনা করেছি, কিন্তু যে পল্লী সাহিত্য শীর্ষক রচনায় কয় প্রকার পল্লী গানের কথা বলা হয়েছে? হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে, ভুলে গেলে চলবে না। হ্যাঁ, ঠিক বলেছ, 4 প্রকার। জারি, তারপর কি জারি, হ্যাঁ ভাটিয়ালি, রাখালি, আর একটা হচ্ছে মারফতি। এই 4 প্রকার গানের কথা কিন্তু এখানে আমরা পেয়েছি। আচ্ছা,
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই যে পল্লী সাহিত্য বিষয়ক শীর্ষক রচনাটি, গদ্য লেখাটি মোহাম্মদ শহীদুল্লাহ রচিত, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করলাম, এর পর্যালোচনা করলাম, মূল্যায়ন করলাম। এই মূল্যায়নের মধ্য দিয়েই আমাদের আজকের ক্লাস শেষ হচ্ছে। আশা করি তোমরা নিজেরাই এখন মূল্যায়ন করতে পারবে, উপাদানগুলো চিহ্নিত করতে পারবে, অর্থাৎ পল্লী সাহিত্যের উপাদানগুলো চিহ্নিত করতে পারবে। তোমাদের যে আশা আকাঙ্ক্ষা, পল্লী সাহিত্যের যে মনোভাব, পল্লী সাহিত্যের প্রতি শ্রদ্ধা, মমত্ববোধ, সেটিও তোমরা এখন নিজেরা তুলে ধরতে পারবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের শুভ কামনা করে, ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।